আচ্ছা, সো আজকে আমরা মেইনলি ডিল করবো হলো মেমোরি এলিমেন্ট নিয়ে। মানে কম্পিউটারে বা হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে মেমোরি হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমরা সবাই জানি। তো এই মেমোরি কি ধরনের, মানে কত ধরনের হইতে পারে বা কিভাবে বানায়, এন্ড বিভিন্ন ধরনের মেমোরি আর্কিটেকচার নিয়ে। সো এখানে হচ্ছে বিভিন্ন, মানে বিশাল একটা ট্রি দেওয়া আছে ডিফারেন্ট টাইপস অফ মেমোরি। সো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম, এটা আমরা সবাই জানি। সিরিয়াল অ্যাক্সেস মেমোরি আমরা লাস্ট ভিডিওগুলোতে দেখে আসছি, শিফট রেজিস্টার, কিউ, প্যারালেল ইন, প্যারালেল আউট, এইসব জিনিসপত্র। কন্টেন্ট অ্যাডজাস্টেবল মেমোরি, ক্যাম, যেটা সেটা আমরা পরে দেখবো। সো আজকে আমাদের মেইন যে জিনিসটা দেখার সেটা হচ্ছে যে মূলত র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো র্যাম হচ্ছে যে মানে র্যামের পরিচয় আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। র্যাম হলো ভোলাটাইল। ভোলাটাইল বলতে বোঝায় হচ্ছে যে যতক্ষণ হচ্ছে পাওয়ার থাকবে ততক্ষণ হচ্ছে আমার হলো মেমোরি জিনিসপত্র স্টোর করা থাকবে আর কি, যে মানে আমার স্টোরেজ থাকবে। আর আমি যদি হচ্ছে পাওয়ার অফ করে দিই তাহলে হচ্ছে আমার হলো যা যা স্টোর করা ছিল সব হচ্ছে চলে যাবে আর কি। সো র্যাম হচ্ছে ভোলাটাইল একটা জিনিস। আর রম যেটা, সেটা হচ্ছে আমার নন ভোলাটাইল। মানে রমে হচ্ছে যে আমার জিনিসপত্র পাওয়ার চলে গেলেও স্টোরড অবস্থায় থাকে, ঠিক আছে। সো র্যাম হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে যে এস র্যাম আর একটা হচ্ছে ডি র্যাম। মানে দুই ধরনের আর্কিটেকচার নিয়ে আমরা হচ্ছে কথা বলবো আর কি। এসরাম আর হচ্ছে ডিরাম। এসরাম হলো স্ট্যাটিক, ডাইনামিক র্যাম হচ্ছে ডিরাম। আমরা আসতেছি এগুলা কেন ডাইনামিক, কেন এসরাম, কেন ডাইনামিক বলা হয় বা কেন স্ট্যাটিক বলা হয়, and কোনটার কি আর কি সুবিধা অসুবিধা, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে ডিরাম বা ডিরাম হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। মানে হচ্ছে ওই তো পাওয়ার যতক্ষণ আছে ততক্ষণ এর মধ্যে হচ্ছে ডেটা আছে, আর পাওয়ার যদি আমরা অফ করে দিই তাহলে হচ্ছে ডেটা থাকবে না। সো এটা হচ্ছে যে একটা সিম্পলেস্ট ডিরাম সেল। এন্ড এই ডিরাম সেলে মূলত হচ্ছে কিছু থাকে না, শুধুমাত্র হলো আমার একটা ট্রানজিস্টর আর হচ্ছে একটা ক্যাপাসিটর। সো একটা ডিরাম সেলের মানে স্ট্রাকচার খুবই সিম্পল, একটা ট্রানজিস্টর আর একটা ক্যাপাসিটর দিয়ে হচ্ছে একটা ডিরাম সেল বানানো যায়। এন্ড আরো মজার ব্যাপার হচ্ছে যে এই যে এই ক্যাপাসিটরটা আমাদের হচ্ছে আলাদাভাবে মানে মডেল করা লাগে না। আমরা জানি যে আমরা যখন ওই যে লেআউট ডিজাইন বা হাবিজাবি করছিলাম তখন দেখছি যে ট্রানজিস্টরের সাথে হচ্ছে যে অনেক প্যারাসাইটিক জিনিসপত্র থাকে আর কি। অনেকগুলো হচ্ছে প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স থাকে ট্রানজিস্টরের হচ্ছে উইথ টুইথ, এগুলোর উপর ডিপেন্ড করে। সো এই প্যারাসাইটিক ক্যাপাসিটেন্সটাকে আমরা হলো এই ক্যাপাসিটরটা হিসেবে ইউজ করতে পারি, স্টোরেজ ক্যাপাসিটর হিসেবে ইউজ করতে পারি। আমরা আলাদাভাবে কোনো ক্যাপাসিটর ফ্যাব্রিকেট বা লেআউটে অ্যাড করা লাগে না। সো এই জন্য ডিরামের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে খুবই সিম্পল। আচ্ছা, সো এখন এই ডিরাম কিভাবে কাজ করে বা কিভাবে হচ্ছে আমরা এইখানে মেমোরি হিসেবে এই জিনিসপত্র করতে পারবো বা হচ্ছে রিড রাইট অপারেশনটা কিভাবে হয় মূলত সেটা হচ্ছে দেখি আমরা। সো এখানে আমার হলো টার্মিনাল আছে টোটাল তিনটা, একটা ডিরাম এর টার্মিনাল। সো একটা হচ্ছে যে আমার বিট লাইন বলা হয়, যেটা হলো যে আমার এই এটা যদি একটা এনমস হয় তাহলে এটাকে এই ড্রেন আর কি। সো আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এটা হচ্ছে ড্রেন আর কি, এটা একটা টার্মিনাল। গেট হচ্ছে একটা টার্মিনাল, এটাকে বলা হয় হলো ওয়ার্ড লাইন গেট, এটা হলো একটা টার্মিনাল। সো ওই দুইটা টার্মিনাল হচ্ছে মূলত আমার হলো ডিরামে থাকে, ঠিক আছে। সো আমরা যদি হচ্ছে ইয়ের কথা চিন্তা করি যে রাইট অপারেশন। সো রাইট অপারেশনে কি হবে, আমি প্রথমে হচ্ছে ওয়ার্ড লাইন গেট, যেটা এখানে হচ্ছে ওয়ান দেবো। এখানে ওয়ান দেওয়া মানে হচ্ছে যে এই ট্রানজিস্টরটা অন হওয়া। সো আমি যদি রিড করতে চাই বা রাইট করতে চাই বা এই মেমোরিটাকে অ্যাক্সেস করতে চাই, বেসিক্যালি এই সেলটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ওয়ার্ড লাইনে কি দিতে হবে, ওয়ান দিতে হবে। ওয়ার্ড লাইনে ওয়ান দেওয়া মানে হচ্ছে যে আমার এই মেমোরিটা এনেবল। সো এটাকে হচ্ছে একটা এনেবল পিনের মতো হচ্ছে তুমি চিন্তা করতে পারো। সো এই ওয়ার্ড লাইনে আমি রিড করতে চাই বা রাইট করতে চাই, আমার হচ্ছে ওয়ার্ড লাইনে ওয়ান দিতে হবে। সো ওয়ান হচ্ছে অনেকটা কাইন্ড অফ মেমোরি এনেবলের মতো, ঠিক আছে। সো মেমোরি এনেবল করার পরে আমি যদি সাপোজ হচ্ছে রাইট করতে চাচ্ছি, ধরো আমি এই মেমোরিতে ওয়ান রাইট করবো। সো বিট লাইন যে এই টার্মিনালে হচ্ছে আমি কি দিব, ওয়ান দিব। ওয়ান মানে বেসিক্যালি হচ্ছে 5 ভোল্ট বা হাই ভোল্টেজ। সেখানে যদি আমি ওয়ান দিই তাহলে কি হবে, এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। সো এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে হচ্ছে এই ক্যাপাসিটরটা চার্জড হবে। ক্যাপাসিটরটা চার্জ হয়ে এখানে হচ্ছে চার্জ জমা থাকবে। সাপোজ আমি যদি এখানে 5 ভোল্ট দিই তাহলে কিছুক্ষণ পর আমরা কি দেখবো যে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এই 5 ভোল্টটা ক্যাপাসিটরের অ্যাক্রসে জমা থাকবে। আমি যদি মেমোরিটা ডিসেবল করে দিই, সাপোজ হচ্ছে এখানে 0 দিলাম,
এখানে 0 দেওয়া মানে কি এখন এই ট্রানজিস্টরটা অফ, দিক দিয়ে কোনো ভোল্টেজ আসবে না, মানে এই পুরো পার্টটা হচ্ছে এখন কাট অফ অবস্থায় আছে। সো তখন স্টিল আমার এই চার্জটা কি এখানে হোল্ড হয়ে থাকবে, মানে এখানে এই যে আমি এই ক্যাপাসিটরটা একটা হচ্ছে আমি বলতে পারি যে 1 স্টোর করে থাকবে। সো একইভাবে আমি যদি 0 স্টোর করতে চাই তাহলে সিম্পলি এখানে হচ্ছে 0 দিব। এখানে 0 দেওয়া মানে হচ্ছে এখানে কোনো ভোল্টেজ নাই, ক্যাপাসিটরে কোনো চার্জ মানে স্টোর থাকবে না। সো আমরা 1 আর 0 কিভাবে বুঝতেছি যে এই ক্যাপাসিটরে চার্জ স্টোর করা আছে কি নাই, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা 1 অথবা 0 বুঝবো আর কি, যে মেমোরিটা বুঝবো। দেন সাপোজ হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, রিড করতে চাচ্ছি, যে আমার যে হচ্ছে ইয়েটা ছিল এখানে ধরো একটা 1 স্টোর করা আছে, আমি এখন হলো রিড করবো। রিড করার জন্য আমার প্রথমে কি করতে হবে, এই মেমোরিটাকে এনেবল করতে হবে বা এই ট্রানজিস্টরটাকে অন করতে হবে। সো ট্রানজিস্টরটাকে অন করা মানে হচ্ছে ওয়ার্ড লাইনে 1 দিতে হবে। ওয়ার্ড লাইনে 1 দিলে এই পার্টটা হলো শর্টেড হয়ে যায়। সেই পার্টটা যখন শর্টেড হয়ে যায় তখন হচ্ছে আমরা রিড করতে চাই, যখন রিড করার সময় আমরা হলো এখানে কোনো ভোল্টেজ দিব না, আমরা হচ্ছে এখানে ভোল্টেজটা মাপার ট্রাই করবো। মানে এখানে হচ্ছে একটা সেন্সিং মেকানিজম থাকবে যেটাকে বলা হয় হচ্ছে সেন্স অ্যাম্পলিফায়ার। আমরা এটা পরে দেখবো সেন্স অ্যাম্পলিফায়ার জিনিসটা কি। সো আমরা যখন রিড করতে চাচ্ছি তখন হচ্ছে এখানে একটা ওপেন সার্কিট টাইপের, বা এখানে হলো আমরা ভোল্টেজটা মাপবো। সেখানে হলো একটা ভোল্ট মিটার বা কিছু একটা বসে এখানে হচ্ছে সেন্সিং করা হবে আর কি। সেখানে যদি আমরা একটা ওপেন সার্কিট বা এরকম কিছু চিন্তা করো তাহলে দেখবো যে এখানে যদি 5 ভোল্ট থাকে তাহলে হচ্ছে ক্যাপাসিটরটা কি হবে, এদিক দিয়ে যদি একটা সাপোজ ধরো আমি এরকম একটা কিছু দিই, ধরো এই হচ্ছে যে একটা সেন্সিং মেকানিজম এখানে, দেন হচ্ছে এখানে হলো গ্রাউন্ড। তাহলে কি এই পার্টটা হচ্ছে ক্লোজড আছে, সেই দিক দিয়ে হলো কারেন্ট ফ্লো হবে। সেই দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কিছুক্ষণ পর আমরা কি দেখবো যে এখানে যে 5 ভোল্টটা, এই 5 ভোল্টটা হলো এখানে অ্যাপিয়ার হবে আর কি। সো এই 5 ভোল্টটা এখানে হচ্ছে আসবে। সো এখানে যদি 5 ভোল্ট আসে তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে আমার মানে 1 স্টোর ছিল। বাট এখানে যদি কিছু স্টোর করা না থাকে, এখানে যদি 0 থাকে তাহলে এখানে 0 ভোল্ট আসবে। সো আমরা বুঝবো যে কোনো কিছু স্টোর করা ছিল না। আর এখানে একটা যেই জিনিসটা সেটা হলো আমি যখন হচ্ছে এখানে 1 কে রিড করব, যেখানে যখন আমার 5 ভোল্ট যখন এখান থেকে এখানে চলে আসবে তার মানে কি কারেন্ট ফ্লো হইছে। কারেন্ট ফ্লো হলে এখানে আর 5 ভোল্ট থাকবে না, এখানে যে চার্জ স্টোর করে রাখছিল ক্যাপাসিটর এই চার্জটা হচ্ছে ডিপ্লিট হয়ে যাবে। মানে আমরা যদি দেখি যে আমরা তো জানি যে ক্যাপাসিটর এক বছর যদি এখন কারেন্ট ফ্লো হয় তাহলে হচ্ছে ভোল্টেজ যেটা ছিল এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে এই ডির‍্যাম এর ক্ষেত্রে রিড অপারেশন যেটা সেটা হচ্ছে সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ মানে কি, যে আমার একটা 1 যেটা স্টোর করা ছিল, মানে যেই চার্জ আমার স্টোর করা ছিল ওটা যখন আমি রিড করতে যাব তখন হচ্ছে ওই চার্জটা ডিপ্লেটেড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানে আমি একবার রিড করার পরে আমি যদি আবার এটাকে রিড করতে চাই তখন হচ্ছে এটা 0 রিডিং দিবে। সো এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ বলা হয়। সো এটাকে এই জন্য হচ্ছে আমার এটাকে পিরিয়ডিক্যালি কি করতে হয়, রিফ্রেশ করতে হয়। মানে আমি একবার 1 রিড করার পরে আবার এটাকে চার্জ দিয়ে 1 বানায় ফেলা লাগবে আর কি। সো এই জন্য এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক মেমোরি বা ডাইনামিক র্যাম। সো ডাইনামিক বলতেছি কেন, কারণ হচ্ছে আমার রিড অপারেশনটা ডিস্ট্রাকটিভ এন্ড আমার কিছুক্ষণ পর পর এটাকে রিফ্রেশ করতে হয়। সো এই গেল হচ্ছে ডির‍্যাম। আচ্ছা, আমি যদি এখন একবারে ছোট্ট একটা সামারি করি তাহলে এটা হচ্ছে একটা ডির‍্যাম সেল। আমি ডির‍্যাম সেলটা রিড করি বা রাইট করি, যে অপারেশনে করি আমার এখানে কি দিতে হবে, 1 দিতে হবে এই সেলটাকে এনেবল করার জন্য। দেন আমি যখন রাইট করব তখন হচ্ছে এখানে যে ভ্যালুটা রাইট করতে চাই ওই ভ্যালুটা হচ্ছে এখানে আমি অ্যাপ্লাই করব। আমি হচ্ছে এখানে 1 অথবা 0 সেটা হচ্ছে অ্যাপ্লাই করব। সো 1 যখন দিব তখন ও ভ্যালুটা স্টোর করবে কিভাবে, এই ক্যাপাসিটরে চার্জ স্টোর করার মাধ্যমে এই ক্যাপাসিটরে হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে স্টোরড হবে। দেন আমি যখন রাইট মানে রিড করতে চাচ্ছি তখন কি করব, তখন হচ্ছে এখানে কোনো ভোল্টেজ না দিয়ে আমি হচ্ছে এখানে ভোল্টেজটা সেন্স করবো আর কি, একটা সেন্সিং মেকানিজম দিয়ে। দেন হচ্ছে এখানে যে ভোল্টেজটা বা যে ভ্যালুটা স্টোর ছিল ওটা হচ্ছে আমি এখানে চলে আসবে। এখানে যদি 5 ভোল্ট স্টোর করা থাকে দেন 5 ভোল্টটা এখানে আসবে, আমি হচ্ছে বুঝতে পারবো যে এখানে 1 স্টোর ছিল নাকি 0 স্টোর ছিল। এন্ড এই প্রসেসটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট ইয়েতে যাব, সেটা হলো যে আমার এসRAM বা স্ট্যাটিক মেমোরি। সো ডাইনামিক মেমোরিতে কি ছিল, মানে ওটাকে ডাইনামিক বলে কেন, কারণ হলো আমি একবার রিড করলে যেই ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা গায়েব হয়ে যায়, ওই ভ্যালুটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়। আর স্ট্যাটিক মেমোরিতে এই জিনিসটা হয় না। স্ট্যাটিক মেমোরিতে দেখো যে আমরা যদি হচ্ছে সিম্পলিফাইড স্ট্রাকচার দেখি তাহলে হচ্ছে এখানে দুইটা ইনভার্টার দুইটা মসফেট আছে, এখানে হচ্ছে কি নাই কোনো
কোনো ক্যাপাসিটর নাই। সো ক্যাপাসিটর না থাকার ফলে আমার হচ্ছে ওই যে মানে ক্যাপাসিটর ডিসচার্জ হলে যে চার্জ হারায় যায় ওরকম কোনো ব্যাপার-স্যাপার এখানে হচ্ছে ঘটে না। সো এখানে হচ্ছে যে এই রিড প্রসেসটা ডিস্ট্রাকটিভ না। সো এখানে হলো আমি বারবার চাইলে মানে রিফ্রেশ করা ছাড়া হচ্ছে এখানে অনেকবার রিড করতে পারবো। তাহলে এটা হচ্ছে যে সিম্পলিফাইড স্ট্রাকচার, দুইটা ইনভার্টার, দুইটা মসফেট। আর ইনভার্টারের ইন্টারনাল স্ট্রাকচার আমরা জানি কিভাবে আঁকতে হয়, একটা এনমস আর একটা পিমস দিয়ে। সো এখানে হচ্ছে এটার মানে ডিটেইল স্ট্রাকচার দেখানো হয়েছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা দেখি এই জিনিস কাজ করে কিভাবে। এটার কাজও হচ্ছে খুব সিম্পল। এখানে হচ্ছে নিচে এই এসরাম এর হলো লেআউট আঁকানো হয়েছে। সো লেআউট আমরা আঁকাইতে পারি যে আমরা যদি এই জিনিস মানে জানি তাহলে এখান থেকে হচ্ছে লেআউট, স্টিক ডায়াগ্রাম এগুলো সবই হচ্ছে আঁকানো যাবে। সো এগুলো হচ্ছে এখানে আঁকায় দেখানো হয়েছে, কিছু কথাবার্তা লেখা আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে মেইনলি যাব হলো এই এসরাম সেল কিভাবে কাজ করে ওইটা মানে ওয়ার্কিং প্রসিডিউর বুঝবো। সো ওয়ার্কিং প্রসিডিউর বোঝার জন্য আমরা হচ্ছে এই জিনিসটাকে আঁকাই। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এটা মানে এই এসরাম এর হলো ওয়ার্কিং প্রসিডিউর দেখবো যে এসরাম কিভাবে কাজ করে। সেম ভাবে এসরাম এর জন্য হচ্ছে যে আমার এই টার্মিনাল হলো তিনটা ইয়েতে, মেইনলি হচ্ছে দুইটা। একটা হলো ডাব্লিউএল এর কাজ হলো আগের মতো লাইন সিলেক্টর, যে ডাব্লিউএল যদি 1 হয় তার মানে হলো আমার এই মেমোরিটা সিলেক্টেড, আমি রিড রাইট করতে পারবো। আর যদি এটা 0 হয় তার মানে হলো এই মেমোরিটা নট সিলেক্টেড, আমি এইটা রিড রাইট করতে পারবো না। সো আমি রিড রাইট যাই করতে চাই না কেন আমার হলো ডাব্লিউএল এ কি দিতে হবে, ডাব্লিউএল এ হচ্ছে 1 দিতে হবে। সো এটা হলো আগের মতোই আমার। সো ডাব্লিউএল এ 1 দিলে কি হয়, বেসিক্যালি এই দুইটা অ্যাক্সেস ট্রানজিস্টর বলে এগুলাকে, এনে মানে লেফট অ্যাক্সেস ট্রানজিস্টর, রাইট অ্যাক্সেস ট্রানজিস্টর। সেই ট্রানজিস্টর গুলো গেটে 1 দিলে এগুলা হচ্ছে যে অ্যাক্টিভ হয়, মানে হলো এই পার্টটা শর্টেড হয়ে যায় আর এই পার্টটা হচ্ছে শর্টেড হয়ে যায়। আর বিট লাইন হচ্ছে আমাদের আগের মতোই, যে বিট লাইন দিয়ে হলো আমরা ডেটা ইনপুট দিই অথবা হচ্ছে ডেটা রিড করি। আর এখানে দুইটা বিট লাইন আছে, একটা হলো বিট আর একটা হচ্ছে বিট বার। সো বিটে যেটা দিব বিট বারে হচ্ছে এটার কমপ্লিমেন্টটা হচ্ছে সবসময় দিতে হয়, বা বিটে যেটা পাবো বিট বারে হচ্ছে এটার কমপ্লিমেন্টটা পাওয়া যাবে। সো আমরা হচ্ছে এটার অপারেশনে আসি, যে প্রথমে হচ্ছে আমরা যদি হচ্ছে রাইট অপারেশনের কথা চিন্তা করি, যে আমার প্রথমে কি দিতে হবে, ডাব্লিউএল এ হচ্ছে 1 দিতে হবে। সো ডাব্লিউএল এ 1 দিলে এটা হলো অ্যাক্টিভেটেড হলো, মানে এটা হলো এখন শর্ট সার্কিট, এটা হচ্ছে শর্ট সার্কিট। দেন হলো আমরা যে ডেটাটা রেড করতে মানে রাইট করতে চাই এখানে, সেটা হলো আমরা বিটে দিব। সো সাপোজ হচ্ছে বিটে আমরা 1 দিলাম, 1 ইনপুট দিলাম, তাহলে 1 দিলে কি হবে, এই 1টা এখানে যাবে, এদিক দিয়ে হচ্ছে যে একটা ইনভার্টার, সো এখানে হচ্ছে একটা 0 আসবে, এই 0টা এদিক দিয়ে আসবে। আর বিট বারে আমার কি দিতে হবে, বিটে যেটা দিতেছি তার কমপ্লিমেন্টটা। সো বিট বারে হচ্ছে আমরা কি দিচ্ছি, 0 দিচ্ছি। সো এই 0টা এদিক দিয়ে 0তে আসলো, এই 0 এখানে আসলো, এখানে হচ্ছে 0, এখানে আবার ইনভার্টার, এখানে হচ্ছে 1, তাহলে এখানে হলো একটা 1, এখানে হচ্ছে একটা 0। সো এই যে 1 আর 0 এটাই হলো যে এর মধ্যে ঘুরতে থাকবে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে ল্যাচিং। এরপরে যদি আমরা ডাব্লিউএল 0 করে দিই, ডাব্লিউএল 0 করে দেওয়া মানে কি, এখন হলো এই দুইটা পাথকে আমরা কাট অফ করে দিচ্ছি, এটাও কাট অফ, এটাও কাট অফ। সো কাট অফ অবস্থাও কি হবে, আমার হচ্ছে এই 1 আর 0 এর মধ্যে হচ্ছে ল্যাশড হয়ে থাকবে, মানে ঘুরতে থাকবে। এখানে 1 থাকবে আমার, এখানে হচ্ছে 0 থাকবে, এটা হলো আমার ঘুরতে থাকবে। সো এটাকে বলা হচ্ছে ল্যাচিং বা হোল্ড অপারেশন, যে আমি যখন ডাব্লিউএল 0 রেখে দিছি তখন ওইটাকে বলা হচ্ছে আমরা যেই ভ্যালুটা দিছিলাম ওইটা হলো হোল্ড করতেছে বা ল্যাচ করতেছে। আচ্ছা, দেন হচ্ছে যে রিড অপারেশন। সো এটা হলো সিম্পল, যে আমরা যখন রিড করতে যাব তখন হচ্ছে কি করা লাগবে। সো রিড করার জন্য সো সাপোজ আমার হচ্ছে আমরা এখানে রাইট করে রাখছি কত, যে এখানে হলো 1, এখানে হচ্ছে 0 এন্ড এটা হলো ঘুরতেছে 1 0। দেন হলো আমরা এখানে ডাব্লিউএল এ হচ্ছে 1 দিছি, মানে মেমোরি অ্যাক্সেস করতে হলে ডাব্লিউএল এ 1 দিতে হবে। দেন হচ্ছে যখন রিড করব তখন হচ্ছে আগের মতো, যে আমরা বিটে আগে কি দিছিলাম, যে রাইট করার সময় বিটে হলো আমরা ইনপুটটা দিই যে 1 বা 0, যেটা হচ্ছে আমরা এখানে রাইট করতে চাই। আর রিড করার সময় হলো আমরা এখানে মানে এখানে সেন্স করবো আর কিছু। এখানে হচ্ছে যেটা করা হয় যে এই বিট আর বিট বারের ভ্যালুটাকে নিয়ে, এই দুইটাকে নিয়ে হচ্ছে একটা সেন্স অ্যাম্পলিফায়ারের ভিতর দিয়ে ঢুকানো হয়। এটা হচ্ছে বেসিক্যালি একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, এটার কাজ আমরা ডিসক্রাইব করব। একটা সেন্স অ্যাম্পলিফায়ারের ভিতর দিয়ে ঢুকানো হয়। তাহলে দেখো যে আমার হচ্ছে মানে বেসিক জিনিসটা কি, যে এখানে যদি 1 থাকে তাহলে এই 1টা এখানে যেহেতু 1, সো এটা হলো শর্ট সার্কিটেড হয়ে আছে, এটাও শর্ট সার্কিটেড হয়ে আছে। সো এই 1টা হলো এই রাস্তা দিয়ে দিক দিয়ে আসবে,
সো এখানে হচ্ছে আমার 1 আসবে, আর এদিক দিয়ে হচ্ছে আমার 0 আসবে। সো আমরা হচ্ছে বুঝতে পারবো যে এখানে হলো যে 1 বা 0 যেটাই ছিল ওটা চলে আসবে। আর এখানে যেহেতু কোনো ক্যাপাসিটর নাই, সো ক্যাপাসিটরের চার্জ ডিপ্লিট হওয়ারও ব্যাপার নাই। সো আমরা একবার রিড করলে এই 1 টাকে আমরা পরে আবারও রিড করতে পারবো। এখানে 1 0 যেটা এভাবে করে যে ঘুরতে থাকে ওইটা হচ্ছে কখনো হলো মানে ডিস্ট্রয়েড হয়ে যায় না। আমরা যতবারই রিড করি না কেন এই 1 0 এখানে 1 0 ই থাকবে, আনলেস আমরা এখানে কোনো নতুন ভ্যালু ইনপুট না দিচ্ছি। সো এভাবে হচ্ছে এসএম কাজ করে। সেখানে অপারেশন গুলো দেখানো হয়েছে যে হোল্ড অপারেশন, হোল্ড অপারেশনে ডাব্লিউএল হচ্ছে 0, আর এখানে যে ভ্যালুটা ছিল ওইটাই হচ্ছে এখানে সার্কেল রাউন্ড করতে থাকে। আর যদি আমরা ডাব্লিউএল 1 করে ইয়ে করতে চাই, রিড করতে চাই, তখন রাইট করতে চাই, তখন হচ্ছে এখানে ভ্যালু দিব। এখানে হচ্ছে স্পেসিফিক ভ্যালু দেওয়া হবে যেটা হচ্ছে এখানে ল্যাস্ট হয়ে থাকবে। আর যদি রিড করতে চাই তখন হচ্ছে আমরা এখান থেকে ভ্যালুটা নিয়ে সেন্স অ্যাম্পলিফায়ারের মাধ্যমে মানে ইয়ে করব যে কোন ভ্যালুটা আছে। আচ্ছা, সো এখন হচ্ছে যে সেন্স অ্যাম্পলিফায়ারের ব্যাপারটা আসি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এসরাম। সো আমরা এসরাম এর কাজ কিভাবে করে এটা হচ্ছে বলছিলাম যে আমাদের রিড রাইট অপারেশনের। সো এখন হচ্ছে সেন্স অ্যাম্পলিফায়ারের ব্যাপারটা আমরা দেখবো। সাপোজ আমরা হচ্ছে যে ইয়ে করতেছি, রিড করতেছি। সো রিড করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ওয়ার্ড লাইনে 1 দিতে হবে সিলেক্ট করার জন্য। সো এটা হলো হচ্ছে, এটা হলো আমার শর্টেড, এটা হচ্ছে শর্টেড। এখন সাপোজ এটার ভিতরে হচ্ছে কি ডেটা আছে, যে ভিতরে হচ্ছে এখানে হলো 1 আছে আমার, এখানে 1, এখানে হচ্ছে 0, এন্ড এটা হচ্ছে যে এখানে ল্যাস্ট অবস্থায় আছে। তো আমি হচ্ছে এই 10 এই 1টা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি। তো চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, এই বিএল এর এখানে হচ্ছে একটা সেন্সিং মেকানিজম লাগবে, বা আমরা বলি হচ্ছে একটা সেন্স অ্যাম্পলিফায়ার। সো সেন্স অ্যাম্পলিফায়ারটা কেমন, যে এরকম এখান থেকে নিব, এখান থেকে নেওয়ার পরে এটা হচ্ছে একটা বেসিক্যালি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, সো ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের যে আউটপুটটা, এটা সাপোজ প্লাস, এটা হচ্ছে মাইনাস, এখান থেকে যে আউটপুটটা বের হবে ভি আউট, ভি আউট সমান সমান বলা যায় হচ্ছে এই ভি প্লাসে যে ভোল্টেজটা আসতেছে ওইটা, আর এই ভি মাইনাসে যে ভোল্টেজটা আসতেছে ওইটার ডিফারেন্স, এটাকে হচ্ছে একটা কিছুতে মাল্টিপ্লাই করে অ্যাম্পলিফাই করা হয়। সো এই সেন্স অ্যাম্পলিফায়ারের কাজটা কি, সেন্স অ্যাম্পলিফাই হচ্ছে যে এই জায়গায় আর এই জায়গায় যে ভোল্টেজটা আসতেছে এদের ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করে। ঠিক আছে, সেটাই হচ্ছে সেন্স অ্যাম্পলিফায়ারের কাজ। এখন সেন্স অ্যাম্পলিফায়ার লাগে আমার যে মানে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আমরা ফাস্টার রিড করতে পারি। কিভাবে ফাস্ট রিড করতে পারি, সো সাপোজ ধরো এখানে হচ্ছে আমার আউটপুট, এন্ড আমরা ধরে রাখছি যে আমাদের যদি ভি আউট যদি গ্রেটার দেন আমরা 5 ভোল্ট পাই, যে এখানে যে ভোল্টেজটা আমরা সেন্স করতেছি এটা যদি গ্রেটার দেন 5 ভোল্ট হয়, তাহলে আমরা ওটাকে কি হিসেবে ডেজিগনেট করব, একটা লজিক 1 হিসেবে ডেজিগনেট করব। ঠিক আছে, সো এটা হচ্ছে সাপোজ আমরা মানে এটা হলো আমাদের রূপ। তাহলে দেখো এখানে হচ্ছে 1 মানে কি, সো এখানে 1 মানে হচ্ছে বেসিক্যালি 5 ভোল্ট আর কি। সো এই জায়গায় হলো আমার কত আছে, এই জায়গায় হচ্ছে আমার 5 ভোল্ট আছে। সো এই 5 ভোল্টটা এখান থেকে আমার এই ভি প্লাস এর এখানে আসবে। ঠিক আছে, এখন 5 ভোল্ট ইনস্ট্যান্টেনিয়াসলি আসবে না, কারণ আমরা জানি যে এখানে যেহেতু একটা আমরা ট্রানজিস্টর আছে এন্ড সব জায়গাতেই হচ্ছে হালকা পাতলা প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স থাকে। সো এই 5 ভোল্ট ইনস্ট্যান্টেনিয়াসলি আমার এই জায়গা থেকে এই সেন্স অ্যাম্পলিফায়ারের মাথায় এখানে হচ্ছে চলে আসবে না, আমার একটা টাইম ডিলে লাগবে এই 5 ভোল্টটা আসতে। এন্ড যেহেতু ক্যাপাসিটর আছে, সো গ্রাফটা আমরা এমন বলতে পারি যে কাইন্ড অফ এরকম হবে, যে ধরো হচ্ছে এই জায়গার যে ভোল্টেজটা ভি প্লাস হচ্ছে এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে ভি প্লাস আস্তে আস্তে মানে এক্সপোনেনশিয়ালি কিছুক্ষণ পরে হচ্ছে এটা 5 ভোল্টে স্টেবল হবে। সো গ্রাফটা হলো এরকম হবে। সো শুরুতে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে এখানে প্রথমে এই গ্রাফ থেকে দেখতে পারো যে শুরুতে হচ্ছে এখানে 0 ভোল্ট ছিল, দেন একটু পরে হচ্ছে কত আসবে, সাপোজ এটা হলো 1 ভোল্ট, দেন আবার একটু পরে হচ্ছে 2 ভোল্ট, 3 ভোল্ট, এভাবে করে হচ্ছে বাড়তে থাকবে। সো সাপোজ এখানে হচ্ছে প্রথমে তোমার 0 1 2 3 4, দেন একদম ফাইনালি যে 5 ভোল্ট হচ্ছে এটা স্টেবল হবে। আর এই পাশে হচ্ছে সেম ভাবে যে আমার হলো ভোল্টেজ এইখানে 0 ভোল্ট। হ্যাঁ, তো এখানেও যদি হচ্ছে কিছু ভোল্ট থাকে, আমরা হলো ইউজুয়ালি যেটা করি যে এখানে হলো কিছু প্রিচার্জ করে রাখা হয়, যেমন হলো একটা নির্দিষ্ট ভোল্টেজে প্রিচার্জ করে রাখা হয় এই লাইনগুলাকে। সো ধরো এই নির্দিষ্ট ভোল্টেজটা হচ্ছে সাপোজ 2 ভোল্ট বা সামথিং, সো ওইখান থেকে আস্তে আস্তে সেটা 0 হবে। আমরা যদি 2 ভোল্টে প্রিচার্জ করে রাখি এই লাইন দুইটাকে, তাহলে আমরা কি বলতে পারি যে
যে আমরা ফাস্টার অপারেশনের জন্য কি করছি, এই দুইটা লাইনকে 2 ভোল্টে প্রিচার্জ করে রাখছি, যে এটা হলো ডিফল্ট সবসময় 2 ভোল্টে থাকবে। তাহলে আমার এই নোডে ভি প্লাস এর গ্রাফটা কেমন হবে, শুরু 0 থেকে শুরু না হয় এটা 2 থেকে শুরু হবে, তো 2 থেকে হচ্ছে এটা 5-এ যাবে। তো ভি প্লাস এর গ্রাফটা হলো এরকম, যে 2 থেকে শুরু হয়ে দেন হচ্ছে 5-এ যাবে। আর ভি মাইনাস এর গ্রাফটা হলো 2 থেকে শুরু হয়ে দেন হচ্ছে এটা 0-তে যাবে, ঠিক আছে। সো ভি মাইনাস এ যেহেতু এখানে 0 আছে, সো এটা 2 থেকে শুরু হয়ে এখানে 0-তে যাবে। সো দেখো আমার আমরা যদি হচ্ছে ইয়ে করি, যে এটা তো যেহেতু টাইম লাগতেছে 5 ভোল্টে যাওয়ার জন্য, বাট আমরা যদি এটার আগে শুরুতে একটা এরকম একটা টাইমে নেই, যে ওই স্টেপেলে যাওয়ার আগে যদি একটা টাইমে নেই, তাহলে হচ্ছে ভি প্লাস কত আমার, ভি প্লাস এখানে সাপোজ হচ্ছে যে 3, হ্যাঁ, আর ভি মাইনাস হচ্ছে এখানে সাপোজ হলো 2 থেকে কমে হচ্ছে 1 হয়েছে, ঠিক আছে। তাহলে আমার এখানে ভি আউট যেটা হবে, ভি আউট সেন্স অ্যাম্পলিফায়ারের ভিতরে ভি আউট সমান হচ্ছে ভি প্লাস মাইনাস হচ্ছে ভি মাইনাস। তো ভি প্লাস হলো আমার 3, মাইনাস হলো ভি মাইনাস হচ্ছে 1, এটাকে হলো আমরা কোনো একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো, সাপোজ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা হচ্ছে 2, তাহলে হলো কত হবে 2 বা 3 যেটাই নাও। তাহলে হচ্ছে তোমার এখানে 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে হচ্ছে আমাদের এখানে ভি আউট কত হবে, ভি আউট হচ্ছে 6 ভোল্ট হবে। তাহলে দেখো আমি যদি এখানে সেন্স অ্যাম্পলিফায়ার না রাখতাম, যে সাপোজ হচ্ছে এই জিনিসটা নাই, তো এই জিনিসটা যদি না রাখতাম, তাহলে এই 5 ভোল্টের পুরাটা আমার হচ্ছে এখানে আসতে, এই যে আমার হলো এই টাইম পর্যন্ত অপেক্ষা করা লাগতো, মানে এখানে ভি আউট সমান 5 হওয়ার জন্য আমার হলো টোটাল এই টাইম পর্যন্ত অপেক্ষা করা লাগতো, যখন হচ্ছে ভি প্লাস একদম 5 হবে আর ভি মাইনাস হচ্ছে 0 হবে। এর আগে আমি এখানে 5 ভোল্ট হচ্ছে পাইতাম না, বাট আমি এখানে সেন্স অ্যাম্পলিফায়ার ইউজ করার ফলে আমার যেটা হয়েছে, যে আমার এই পর্যন্ত আর ওয়েট করা লাগতেছে না, মানে ভি প্লাস পুরোপুরি 5 হওয়া লাগতেছে না আমার। আমি এর আগেই যখন ভি প্লাস হচ্ছে 2, তখনই হচ্ছে অ্যাম্পলিফাই করে আউটপুটটা 5 পেয়ে যাব। ওই পাশে হচ্ছে কমতেছে, এই পাশে হচ্ছে বাড়তেছে, সো আমি হচ্ছে যে আমার এত দূর ওয়েট করা লাগতেছে না, আমি হচ্ছে আরো আগেই মানে 5 ভোল্ট যে আউটপুটটা বা ওটা হচ্ছে পেয়ে যাবো আর কি, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমার এই এসরাম এ দুইটা ইয়ে ইউজ করা হয় আর কি, দুইটা রিড লাইন ইউজ করা হয়, একটা হচ্ছে ইয়ে নরমাল আর একটা হচ্ছে কমপ্লিমেন্টেড, যাতে হচ্ছে ডিফারেন্সটা দিয়ে আমরা তাড়াতাড়ি হচ্ছে আউটপুট পাইতে পারি। যে আমার যদি হচ্ছে ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস হয়, মানে আমার যদি অ্যাম্পলিফিকেশনটা হায়ার হয়, তাহলে আমি বলে দিতে পারবো যে এটা হলো লজিক 1। আর আমার যদি ভি প্লাস লেস দেন ভি মাইনাস হয়, তাহলে কি হবে, অবশ্যই হচ্ছে যে এই জায়গায় একটা নেগেটিভ ভ্যালু আসবে, সো অ্যাম্পলিফাই করলে আরো বেশি নেগেটিভ হয়ে যাবে, সো তখন আমি ইজিলি বলে দিতে পারবো এটা হচ্ছে আমার 0। সো এইভাবে সেন্স অ্যাম্পলিফায়ার ইউজ করার মাধ্যমে অনেক ফাস্ট এন্ড রিড রাইট পসিবল আর কি, যে এই এসরাম এর ক্ষেত্রে। সো ডিরাম এর ক্ষেত্রে সেন্স অ্যাম্পলিফায়ার ইউজ করা হয় না, বা হচ্ছে এরকম এই নেগেটিভ লাইন থাকে না। সো ডিরাম এর ক্ষেত্রে হচ্ছে রিড রাইট হলো স্লোয়ার, আমার হলো ক্যাপাসিটর চার্জ এন্ড ডিসচার্জের জন্য ওয়েট করতে হয়। এখানে হচ্ছে আমার ক্যাপাসিটর ফুললি চার্জ এন্ড ডিসচার্জের জন্য ওয়েট করতে হচ্ছে না, সো এই জন্য হচ্ছে এসরাম ফাস্টার। আচ্ছা আচ্ছা, সো এখানে হচ্ছে এগুলো দেখানো হয়েছে যে SRAM এর আরেকটা টাইপ অফ SRAM আছে, যেখানে হচ্ছে আমরা যেটা করি, যে নর্মাল SRAM এ হলো 6টা ট্রানজিস্টর লাগে, এই যে এখানে হলো এটা হলো একটা ইনভার্টার, এটা হচ্ছে আরেকটা ইনভার্টার, দুইটা ইনভার্টারে 4টা, আর হচ্ছে যে এই পাশে দুইটা অ্যাক্সেস ট্রানজিস্টর, সো টোটাল 6টা ট্রানজিস্টর লাগে। সো 6টা ট্রানজিস্টরের বদলে আমরা হচ্ছে 4টা ট্রানজিস্টর দিয়েও বানাইতে পারি। এক্ষেত্রে হলো আমার হচ্ছে এই উপরের প্রিমস গুলো হচ্ছে যে একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করা হয়। আমরা জানি ইনভার্টার যখন পড়ছিলাম যে পিমস কে চাইলে রেজিস্টর দিয়ে রিপ্লেস করা যায়, ওই যে সিউডো এনমস এই টাইপের জিনিস বলে এগুলাকে। এন্ড এক্ষেত্রে হচ্ছে যে যেমন সমস্যা হলো ওই যে ফ্যাব্রিকেশন করার সময় একটা এক্সট্রা হাই রেজিস্ট্যান্স প্রসেস লেয়ার লাগবে, আর এখানে হচ্ছে যে পাওয়ার ডিসিপিয়েশনটা বেশি হবে আর কি। আচ্ছা, এরপর এখানে হচ্ছে সেন্স অ্যাম্পলিফায়ারের ইয়েটা দেখানো হয়েছে, ইন্টারনাল স্ট্রাকচার দেখানো হয়েছে। আমরা যারা অ্যানালগ পড়ছি তারা এটা চিনি, এটা হলো একটা সিম্পল ডিফারেনশিয়াল পেয়ার বলে এটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইয়ে এসরাম এন্ড ডিরাম এর মধ্যে একটা
কম্পারিজন টেবিল আছে। সো এটা হচ্ছে যে মানে মেইন যে ডিফারেন্সটা সেটা হলো SRAM যেটা সেটা হলো ফাস্ট, আর এটা হচ্ছে স্লো, আর এটার রিডটা হলো ডিস্ট্রাকটিভ, আর এটার রিডটা হলো ডিস্ট্রাকটিভ না। আর এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার সেল সাইজ কমপ্লেক্স, মানে কমপ্লিকেটেড সেল লাগে, আর এটার সেল হচ্ছে সিম্পল, মানে এটা বোঝাই যাচ্ছে সেল ডেনসিটি হচ্ছে এখানে হলো অনেক লোয়ার আর এখানে হচ্ছে অনেক হাই, মানে আমরা হলো এখানে অনেক হাই মেমোরি ইউজ করতে পারবো, বাট এখানে হচ্ছে ইউজুয়ালি ছোট মেমোরি ইউজ করা হয়। আর এটা যেহেতু ফাস্ট, সো এটা হলো ক্যাশ মেমোরি হিসেবে ইউজ হয়, আর DRAM হচ্ছে মেইন কম্পিউটার মেমোরি হিসেবে ইউজ হয়। আচ্ছা, সেম কথা, এখানে একটা অ্যাডভান্সড রেজিস্ট্যান্স দেখানো হয়েছে। এরপরে হচ্ছে মেমোরি অ্যারে। সো মেমোরি অ্যারেতে যেটা হয়, যেটা আমরা আগে দেখে আসছি যে আমরা র্যাম কে বা বিভিন্ন মেমোরিকে অ্যারেতে হচ্ছে রাখবো, যেরকম হলো পাশাপাশি রেখে, মানে আমরা তো একটা সেল ইউজ করি না, আমরা হচ্ছে যে এরকম অনেকগুলা সেল হচ্ছে এক একটা অ্যারেতে সাজানো হয়। সো একটা সেলকে যদি আমরা জুম ইন করি তাহলে হচ্ছে এই যে একটা সেলের কয়টা আমরা দেখছিলাম যে SRAM এর টার্মিনাল হচ্ছে তিনটা, একটা হলো WL সিলেক্ট, যেটাকে বলে হচ্ছে যে মেমোরি সিলেক্ট লাইন, একটা হলো BL আর একটা হচ্ছে BL প্রাইম। সো এই তিনটা টার্মিনাল এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে আমার WL, এটা হচ্ছে ইয়েগুলো আর কি। আচ্ছা, সো আমরা এটা দেখি, এটা হচ্ছে যে বেটার। সো এখানে হচ্ছে এই যে এটা হলো আমাদের একটা SRAM সেল, এন্ড এই SRAM সেলের তিনটা টার্মিনাল কি কি, এই হচ্ছে একটা SRAM সেল, নিচের যে টার্মিনালটা এটা, এটা হচ্ছে আমাদের WL বা সিলেক্ট লাইন, ঠিক আছে। আর এই যে এই পাশেরটা একটা হচ্ছে BL প্রাইম, আর এই পাশের একটা হচ্ছে BL। সো এর ভিতরে হচ্ছে আমার SRAM আছে। সো এটা হলো SRAM সেল। সো RAM কে সবসময় এভাবে হচ্ছে অ্যারেতে সাজানো হয়। সো অ্যারেতে সাজানোর পরে আমাদের হচ্ছে এখানে একটা অ্যাড্রেস ডিকোডার আছে। সো এটা হলো একটা ডিকোডার, এটা হচ্ছে ডিকোডার। দেন আমরা এখানে হচ্ছে প্রথমে অ্যাড্রেস দিব যে আমরা হলো যে কোন রোটাকে হলো অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এরকম সেল আকারে যখন সাজানো হয় তখন হচ্ছে আমরা রো বাই রো অ্যাক্সেস করতে পারি মেমোরিকে। তো আমি যদি এখানে 001 দিই, 001 ইনপুট হিসেবে দিই, তাহলে হচ্ছে কোন রোটাকে সিলেক্ট করবে, এই যে এই রোটাকে। সো এটা হচ্ছে 1 হয়ে যাবে। সো এই লাইনটা পুরোটা 1 হয়ে যাবে। সো এই লাইন পুরোটা 1 হওয়া মানে কি, এইটা 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 আর এটা, এই মেমোরি গুলা যার শুধুমাত্র এই র্যাম গুলা হচ্ছে এখন সিলেক্টেড অবস্থায় আছে, বাকি সবগুলা কিন্তু এইগুলা অফ, এগুলা জিরো, এগুলা জিরো। তো বাকি সবগুলা হচ্ছে মানে এখন জিরো অবস্থায় আছে, মানে ওগুলা সিলেক্ট করা নাই, মানে ওগুলাতে আমি রিড করতে পারবো না, আমি শুধুমাত্র এইগুলাকে মানে এই রো এর জিনিসগুলাকে এখন রিড করতে পারবো। সিমিলারলি আমি যদি ডিফারেন্ট কোনো অ্যাড্রেস দিতাম তাহলে ও হচ্ছে ডিফারেন্ট ওই লাইনটাকে সিলেক্ট করতো। দেন আমি যদি ডেটা ইনপুট দিতে চাই তাহলে হচ্ছে এখানে ইনপুট দিব, এই যে এখানে হচ্ছে আমার ডেটা ইন, সাপোজ এখানে যদি আমি 10110 এই ডেটাটা যদি দিই তাহলে হচ্ছে এই ডেটাটা কি হবে, আমার এই মেমোরির মধ্যে ঢুকে যাবে। তো এই পাশে হচ্ছে আমার ডেটা ইনের নর্মাল ডেটা দিতে হবে, আর এই পাশে হচ্ছে কমপ্লিমেন্টেডটা দিতে হবে। তো এখানে 1 দিলে এখানে 0, এখানে 0 দিলে এখানে 1। তো এটা আমরা জানি। তো এটা যদি আমরা ডেটা ইনপুট দিই তাহলে হচ্ছে এখানে 1 চলে আসবে, এখানে 0, এখানে 1 1 1 0, এভাবে স্টোর হয়ে গেল। দেন হচ্ছে আমরা এটা বন্ধ করে দিলাম, এই ডেটাটা এখানে থাকবে। আর আমরা যদি রিড করতে চাইতাম তাহলে কি করতে হতো, তাহলে হচ্ছে সিম্পল যে আমরা ডেটা ইনে কিছু দিতাম না, ডেটা ইন হচ্ছে আমার এখানে কাট অফ অবস্থায় থাকতো, আমরা হচ্ছে যে এখানে ডেটা আউট থেকে হলো ডেটা রিড করতাম। এই যে এখানে হলো এগুলো হলো সেন্স অ্যাম্পলিফায়ার দেয়া আছে। সো এই যে দেখো এইগুলো হলো আমার এই বিএল লাইনের সাথে কানেক্টেড, বিএল লাইনের সাথে কানেক্টেড, এটা হচ্ছে এখানে আসতেছে। সো এই দিক দিয়ে হলো আমরা ডেটাটা রিড করতে পারবো যে এখানে কি ছিল, যে এখানে দিলে এখানে হচ্ছে 1 আসবে, এখানে যে ডেটাটা ছিল ওটা ওখানে আসবে, এখানে 0 1 1 1 0, এভাবে হচ্ছে আমরা ডেটা রিড করতে পারবো। আচ্ছা, সো আমাদের যে এখানে যে অ্যারে সিস্টেমটা দেখানো হয়েছে, এখানে হলো আমাদের DRAM SRAM এর একটা কমপ্লিট রো কে হচ্ছে একসাথে অ্যাক্সেস করতে হয়, আমাদের যে কোনো একটাকে আইসোলেটেড ভাবে অ্যাক্সেস করার ওয়ে নাই। সো ধরো আমি শুধুমাত্র এটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ওইটা পারবো না, আমার হচ্ছে এই সম্পূর্ণ রোটাকে অ্যাক্সেস করতে হবে। আমি যে ডেটাটা লিখবো সেটা হলো এই রোড সবগুলাতে, মানে সরি মানে হচ্ছে যে আমার মানে সবগুলা একসাথে সিলেক্ট করে দেন হচ্ছে আমার রাইট বা রিড করতে হবে, ঠিক আছে। সো একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস করার এখানে ব্যবস্থা নেই। এখানে হলো ওগুলোই দেখানো হয়েছে। দেন হচ্ছে এখানে DRAM অ্যারে আসি। সো DRAM অ্যারেটা আরো সিম্পল বিশের থেকে, কারণ এখানে হচ্ছে যে আমার জাস্ট হলো একটা ট্রানজিস্টর আর একটা ক্যাপাসিটর দিলেই DRAM সেল হয়ে যায়। সো DRAM সেল এটাও হচ্ছে যে সেম,
আমরা হচ্ছে যে মানে অ্যাক্সেস করার সিস্টেমটা হলো সেম। আমাদের প্রথমে রো অ্যাড্রেস প্রোব আছে, এখান দিয়ে হচ্ছে আমরা যেই রোটাকে অ্যাক্সেস করতে চাই। সাপোজ হচ্ছে আমি এখানে হলো আবার ওই সুযোগ আছে যে আমরা হচ্ছে যে কোনো একটা সেলকে হচ্ছে রাইট করতে পারবো চাইলে। তো সাপোজ ধরো আমি হচ্ছে এই যে এই সেলটায় কিছু একটা রাইট করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমি রো অ্যাড্রেসের জায়গায় এখানে 1 দিব, আর এই বাকি সবগুলোতে হচ্ছে 0 দিব। তাহলে হচ্ছে এই রোর সবগুলা মেমোরি হলো সিলেক্ট হইলো। দেন এই রোর সবগুলা মেমোরি সিলেক্ট করার পরে এখানে হচ্ছে কলাম অ্যাড্রেস প্রোব আছে, কলাম অ্যাড্রেসে এটা হলো কোন কলামের মধ্যে পড়ছে এটার জন্য। তো এখানে হচ্ছে আমি 1 দিব, বাকি সবগুলা হচ্ছে 0। তাহলে দেখো এই যে ক্যাপাসিটরটা এটা হচ্ছে এই ট্রানজিস্টরটা অন হয়েছে, তাহলে হলো এভাবে, আর এটাকে অন দিতে হবে, এটাকে 1 দিতে হবে, আর এটাকে 1 দিতে হবে সবসময়। এগুলা হলো মানে পুরা এরেটার এনেবল পিন। তাহলে দেখো এখন হচ্ছে যে এই যে সেলটা, এই সেলটা হলো আমার কি হলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়েছে। এরপরে হচ্ছে আমি এখানে হলো আমি এই সেলে যে ডেটাটা লিখতে চাই ওটা হচ্ছে দিব। সেখানে যদি আমি 1 দেই তাহলে কি হবে, এই 1টা এখানে আসবে, ক্যাপাসিটরটা একটা চার্জিং পাথ আছে, সো ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে। আর এখানে যদি 0 দিতাম তাহলে এখানে 0ই থাকতো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সেলকে অ্যাক্সেস করে ওই সেলে হচ্ছে যে আমি ডেটা দিতে পারি, যে কি ডেটা এখানে হচ্ছে রাইট করতে চাই। ঠিক একইভাবে আমি যদি এটাকে সিলেক্ট করতে চাইতাম তাহলে হচ্ছে আমার এখানে 1 দেওয়া লাগতো, আর হচ্ছে এখানে 1 দিয়ে হলো যেই ডেটাটা দিতে চাচ্ছি, রাইট করতে চাচ্ছি, ওই ডেটাটা হলো আমরা এখানে দিব। এভাবে হচ্ছে যে যে DRAM সেল কাজ করে। আচ্ছা, এখন হচ্ছে যে ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টর। আচ্ছা, সো নেক্সট হলো আমরা যে জিনিসটা দেখবো এটা হলো ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টর। সো ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টরে যেটা করা হয় যে তোমার ধরো এখানে একটু আঁকি। সো প্রথমে আসি হলো ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল কি জিনিস। ফেরো ইলেকট্রিক, সো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ফেরো ম্যাগনেটিক, এটা আমরা আগে দেখছিলাম। ফেরোম্যাগনেটিক, সো ফেরোম্যাগনেটিক জিনিসটা কি ছিল, যে আমরা যদি এই যদি একটা ম্যাটেরিয়াল হয় এন্ড আমরা যদি হচ্ছে এই বরাবর যদি একটা ম্যাগনেটিক ফিল্ড দেই, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটার ভিতরে যে ছোট ছোট ম্যাগনেটিক মোমেন্ট গুলা থাকে ওগুলা হচ্ছে যে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ওর দিকে অ্যালাইন্ড হয়ে যায়, ওর দিকে অ্যালাইন্ড হয়। দেন অ্যালাইন্ড হওয়ার পরে আমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এটাকে যদি সরাই নেই, তাহলে নর্মাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয় যে এই মুভমেন্ট গুলো আবার র্যান্ডমাইজড হয়ে যায়। বাট ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে যেটা হয় যে আমার যে মুভমেন্ট গুলো অ্যালাইন্ড হয়েছে ওরা হলো অ্যালাইন্ড অবস্থায় থাকে। সো একটা হলো পার্মানেন্ট ম্যাগনেট টাইপের পাওয়া যায়, এভাবে হচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেট ক্রিয়েট করা যায়। আমি হচ্ছে যে এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এই ম্যাগনেটিক মুভমেন্ট গুলাকে পার্মানেন্টলি হচ্ছে আমরা ইয়ে করে দিছি আর কি, যে পার্মানেন্টলি হলো এটার ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিছি। এখন যদি আমার ওরিয়েন্টেশন আবার আগের অবস্থায় নিয়ে যাইতে হয় তাহলে কি করা লাগবে, তাহলে হচ্ছে আমার অপোজিট দিকে হলো ইয়ে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। সো আমরা হচ্ছে এরকম একটা হিস্টেরেসিস কার্ভ পড়ছিলাম, যে হচ্ছে আমাদের হলো এই অ্যাক্সিসে হলো বি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে হলো ম্যাগনেটাইজেশন এম। সো আমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেই তাহলে হচ্ছে মানে বাড়াইতে থাকি, তাহলে হলো ম্যাগনেটাইজেশন বাড়তে থাকে, বাড়তে 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 এখানে আসো। দেন যদি আমি বি নট সরাই দিই মানে 0 করে দিই তাহলে হচ্ছে এটা আবার একই পথে 0 হয় না, এটা হচ্ছে যে এখানে চলে আসে, কিছু পরিমাণ হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম এর মধ্যে হচ্ছে থেকে যায়। এটাকে 0 করার জন্য আমার কি করতে হবে, উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে, তখন হচ্ছে যে এটা 0 হয়ে যাবে। সো এরকম একটা ব্যাপার ছিল। সো ফেরো ইলেকট্রিক যেটা ওইটার ক্ষেত্রে হচ্ছে সেম ফেনোমেনন, জাস্ট হচ্ছে এখন ম্যাগনেটিক ফিল্ডের বদলে ইলেকট্রিক ফিল্ড। সো ফেরো ইলেকট্রিকে যেটা হয় যে সাপোজ এটা হলো একটা ম্যাটেরিয়াল, আমি যদি এই বরাবর একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড হলে আমরা কি জানি যে ম্যাটেরিয়ালের মধ্যে অনেক ডাইপোল থাকে, এই ডাইপোল গুলো ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে অ্যালাইন্ড হবে। যেদিকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড দেই তাহলে হচ্ছে আমার কি হবে, যে পজিটিভ এই পাশে নেগেটিভ এই পাশে, এভাবে হচ্ছে যে অ্যালাইন্ড হয়ে যাবে এরা। এইভাবে করে ডাইপোল গুলো হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন্ড হয়। অ্যালাইন্ড হইলো
এন্ড এটার নিট ইফেক্ট কি? এটার নিট এফেক্ট হচ্ছে বেসিক্যালি যে ভিতরে একটা উল্টা দিকে মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সো দেখো এখানে হচ্ছে যে এই প্লাস এই মাইনাস এরা হলো কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে প্লাস মাইনাস কাটাকাটি, বাট আলটিমেট এফেক্ট হচ্ছে এই যে সাইডে একটা মাইনাস আর এই সাইডে একটা প্লাস, এই এরা হচ্ছে থেকে যাবে। সো আমার এখানকার মানে রেজাল্টেন্ট চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন? রেজাল্টেন্ট চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে যে সবগুলাকে মুছে দিয়ে আমরা দেখবো যে এফেক্টটা হচ্ছে যে আমার এই পাশে কিছু হচ্ছে মাইনাস থাকবে, এই এন্ডে কিছু মাইনাস আর এই এন্ডে কিছু প্লাস, এগুলো হচ্ছে ক্যান্সেল আউট হবে না, এগুলো হচ্ছে এদের মতো থাকবে। এন্ড হলো আমরা ভিতরের দিকে একটা এই বরাবর মানে অরিজিনাল ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে আর একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ক্রিয়েট হয়। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে পোলারাইজেশন, ঠিক আছে? সো আমি যদি এখন এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা সরাই নিই তাহলে নর্মাল ম্যাটেরিয়ালে কি হয়? পোলারাইজেশন হারায় যায়, মানে এগুলা এই ডাইপোল গুলো আবারও হচ্ছে র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে যায়। বাট ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই পোলারাইজেশনটা পার্মানেন্ট। আমি যদি ইলেকট্রিক ফিল্ডটা সরাই নিই স্টিল এই ভিতরের যে ইলেকট্রিক ফিল্ডটা বা পোলারাইজড গুলা বা ওই ডাইপোল গুলো ওগুলা হচ্ছে যে থেকে যায়। সো এটাই হচ্ছে যে ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, যেখানে হচ্ছে যে আমার ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালে কি হয়? পার্মানেন্ট পোলারাইজেশন পসিবল, যে হচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ড সরাই নিলেও এগুলো হচ্ছে পোলারাইজড অবস্থায় থাকবে। সো এই হচ্ছে ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। এখন হচ্ছে আমরা যদি ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টরের কথা চিন্তা করি তাহলে আমরা নর্মালি কি জানি যে ট্রানজিস্টর, আচ্ছা সো ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টরে যেটা হয় যে আমরা নর্মালি একটা ট্রানজিস্টরের গঠন কি জানি যে এখানে হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে ড্রেন। সো আমরা যদি পি মস এর কথা চিন্তা করি বা পি টাইপ মসফেট তখন এটা হচ্ছে যে পি লেয়ার পি টাইপ, এটা হচ্ছে পি টাইপ আর বডিটা হচ্ছে এন টাইপ, আর এখানে হচ্ছে একটা চ্যানেল ফর্ম হয় যেটা হচ্ছে পি টাইপের চ্যানেল। আর নর্মাল মসফেট হচ্ছে এখানে হলো আমার গেটটা থাকে যেটা হলো পলিসিলিকনের গেট। সো এখানে হচ্ছে গেট টার্মিনাল। বাট ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টরে যেটা করা হয় যে আমার হলো এই গেট টার্মিনালের নিচে বা গেট টার্মিনালটা না দিয়ে এখানে হলো আমরা একটা ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করি। হ্যাঁ, সো এটা হচ্ছে যে ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের একটা লেয়ার ইউজ করা হয়, দেন এর উপরে হচ্ছে যে আমার এটা হলো আমার পলিসিলিকন গেট। সো এখানে হচ্ছে যে আমার পলিসিলিকন গেট টার্মিনাল, এটা হলো এখানে যে ভোল্টেজটা এটা সাপোজ ভিজি। আচ্ছা, সো এখন এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি বা কিভাবে কাজ করে? সো আমরা যদি চিন্তা করি যে প্রথমে আমরা যদি ভিজিতে কি করলাম, আমরা হচ্ছে ভিজিতে একটা হাই ভোল্টেজ পালস দিলাম। হ্যাঁ, ভিজিতে যদি হাই ভোল্টেজ পালস দিই তাহলে কি হবে যে এখানে অনেক বড় ভোল্টেজ দিছি, তার মানে আমরা চিন্তা করতে পারি যে এখানে হচ্ছে যে প্লাস চার্জ দিলাম, এখানে অনেক প্লাস চার্জ আসলো। তাহলে এখন এটা যেহেতু ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল তাহলে এখানে ডাইপোল গুলোর ওরিয়েন্টেশন কেমন হবে? যে উপরে প্লাস তার মানে হচ্ছে এদিকে মাইনাস চার্জ এসে জমা হবে আর নিচে হচ্ছে প্লাস চার্জ জমা হবে। তো ডাইপোল গুলো হচ্ছে এভাবে ওরিয়েন্ট হবে এন্ড ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে আমার এরকম প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা, দেন আমার যখন এই ভোল্টেজ পালসটা আমি যখন সরাই নিব মানে হচ্ছে যে এই টাইমে যে আমি হচ্ছে ভিজি সরাই নিছি, ভিজি সরাই না মানে কি এখান থেকে প্লাস চার্জ গুলো ধরো সাপোজ চলে গেছে, সো ভিজি সরাই নিছি, কিন্তু এজ এই জিনিসটা একটা ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল এ কি করবে পোলারাইজেশনের যে ইয়েটা আছে, পোলারাইজেশনের যে স্টেটটা আছে এটা হচ্ছে ধারণ করবে আর কি, যে এই ইলেকট্রিক ফিল্ডটা এমনই থাকবে, এটা হচ্ছে আর রিওরিয়েন্ট হবে না। এটাই হলো ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের প্রপার্টি, যে আমি উপরের ইলেকট্রিক ফিল্ডটা সরাই নিলে বা উপরের চার্জ ডিস্ট্রিবিউশনটা সরাই নিলেও নিচের যে পোলারাইজেশন ডিস্ট্রিবিউশন আছে এটা হচ্ছে এমনই থাকবে। সো এটা এখন এমন থাকলে আমার এখানে মানে ইয়েটা কি হবে যে এফেক্টটা কি, সরি এটা এখানে রাখি না, এফেক্টটা হলো আমার এখন এই যে ট্রানজিস্টরটা এই ট্রানজিস্টরটা অন করার জন্য, অন করা মানে কি যে এখানে একটা চ্যানেল ক্রিয়েট হওয়া, এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়, এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয় যেখান দিয়ে হচ্ছে যে হোলগুলা মুভ করবে আর কি, হোলগুলা মুভ করবে। সো এই চ্যানেল ক্রিয়েট হওয়ার জন্য আমরা কি জানি যে এখানে হচ্ছে আমার একটা ভোল্টেজ দিতে হইতো ভিজি। সো নরমালি যেই পরিমাণ ভিজি দেওয়া লাগতো এখন হচ্ছে যে আমার এখানে ভোল্টেজটা বাড়াই দিতে হবে, না হলে হচ্ছে এখানে চ্যানেল ক্রিয়েট হবে না, বা আমরা অন্যভাবে বলতে পারি যে এই কেসে হচ্ছে আমার যে
থ্রেশহোল্ড ভোল্টেজটা আছে ট্রানজিস্টরের থ্রেশহোল্ড ভোল্টেজ মানে হচ্ছে মিনিমাম যেই পরিমাণ ভোল্টেজ দিলে ট্রানজিস্টরটা অন হয় সেই থ্রেশহোল্ড ভোল্টেজটা এখন হচ্ছে বেড়ে যাবে। কেন বাড়বে দেখো, যে আমরা ইউজুয়ালি কি জানি যে এখানে আছে যে আমার চ্যানেল ক্রিয়েট হওয়ার জন্য এখানে হচ্ছে পজিটিভ চার্জ আসতে হবে, মানে পজিটিভ চার্জের জমা হইতে হবে। বাট দেখো আমার উপরের লেয়ারে অলরেডি হচ্ছে পজিটিভ চার্জ আছে, সো এই পজিটিভ চার্জগুলো এখানের যে পজিটিভ গুলা এগুলাকে হচ্ছে বিকর্ষণ করবে, সো এখানে পজিটিভ চার্জগুলো হচ্ছে সরে যাবে। সো এখানে পজিটিভ চার্জগুলোকে যদি বিকর্ষণ করে তাহলে আমার এখানে চ্যানেলটা ক্রিয়েট হওয়াটা ডিফিকাল্ট। তো আমার যদি এখানে চ্যানেল ক্রিয়েট করতে হয় তাহলে আমার এখানে ভিজির পরিমাণ আরো বেশি বাড়ায় দিতে হবে। মানে এই স্টেটে আমার হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে বেড়ে যায়, যে এখানে প্লাস চার্জ থাকার কারণে এখানে প্লাস চার্জ জমা হইতে পারে না, চ্যানেলে যে প্লাস চার্জগুলো জমা হওয়ার কথা ছিল ওরা জমা হইতে পারে না। যদি জমা করতে হয় তাহলে আমার অনেক বেশি হলো মানে ভিজি দিতে হবে, বা আমরা অন্যভাবে বলতে পারি যে এই কেসে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ অনেক বেশি। বা আরো অন্যভাবে যদি বলতে চাই যে নর্মাল অবস্থায় যে এইখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে কোনো চ্যানেল ক্রিয়েট হবে না যে নর্মাল অবস্থায়। সাপোজ আগে মানে এই লেয়ারটা যদি না থাকে তাহলে ধরো সাপোজ ভিজি হলো 1.2 তেই চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, বাট এখন 1.2 তে কোনো চ্যানেল ক্রিয়েট হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না, বা নর্মাল অবস্থায় এটা হচ্ছে অফ হয়ে থাকবে। সো এই যে স্টেটটা যেখানে হলো আমার এই থ্রেশহোল্ড ভোল্টেজ বেড়ে গেছে এন্ড কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এই স্টেটটাকে আমরা হলো জিরো স্টেট নাম দিই। যে যখন হচ্ছে যে ট্রানজিস্টরটা এই অবস্থায় আছে তখন হলো আমরা বলি যে এটা জিরো ধারণ করতেছে বা জিরো হোল্ড করতেছে। আচ্ছা, আর এর অপোজিট কেসটা কি? এর অপোজিট কেসটা হচ্ছে আমরা যদি ভিজিতে একটা নেগেটিভ পালস দিই, এরকম বড় একটা নেগেটিভ পালস দিই, তাহলে হচ্ছে কি হবে দেখো, তাহলে হচ্ছে এর উল্টা সিচুয়েশন। ভিজিতে নেগেটিভ মানে কি, এখানে সাপোজ অনেকগুলা মাইনাস আসছে, তাহলে এখন হচ্ছে কি হবে, সো ধরো হচ্ছে এখন এখানে মাইনাস দিছে আমি, তাহলে উপরে এখন হচ্ছে প্লাস আসবে আর নিচে হচ্ছে মাইনাস। এই হচ্ছে ডাইপোল গুলার অবস্থা। এন্ড ইলেকট্রিক ফিল্ড এখন হচ্ছে কোন দিকে, এখন হচ্ছে উপর থেকে নিচে এরকম। আচ্ছা, দেন হলো আমি যদি এই পালসটা সরায়ও নেই, মানে এই ভিজি যদি সরায়ও নেই, জিরো করে ফেলি, স্টিল কি হবে, আমার এই ডিস্ট্রিবিউশনটা এরকমই থাকবে আর কি। এটা হলো ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য। এখন দেখো যে এখন হচ্ছে যে আমার এখানে মাইনাস আছে, তো এখানে যদি মাইনাস থাকে তাহলে এখন হচ্ছে ও আরো প্লাস চার্জ গুলাকে এদিকে অ্যাট্রাক্ট করবে, তো এদিকে হচ্ছে প্লাস চার্জ গুলো অ্যাট্রাক্ট হয়ে আসবে। তো এই ক্ষেত্রে আমার চ্যানেল ক্রিয়েট হওয়াটা আগের থেকে অনেক বেশি ইজিয়ার, যে আগে হচ্ছে আমার এখানে যে ভোল্টেজটা দেওয়া লাগতো এখন হলো আর অনেক কম ভোল্টেজ দেওয়া থাকবে, বা এখানে আমরা বলতে পারি যে অন্য ভাষায় যে এই কনফিগারেশনে আমার যে থ্রেশহোল্ড ভোল্টেজটা ভিটিএইচ থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে এখানে অনেক কমে যাবে, যে এখানে হলো আমার যেহেতু উপরের লেয়ারে নেগেটিভ চার্জ আছে, সো পজিটিভ গুলাকে অ্যাট্রাক্ট করবে এন্ড এখানে খুব ইজিলি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমরা বলতে পারি যে এখানে ভিজি যদি নাও দিই বা ভিজি যদি খুব ছোট হয় তখন হচ্ছে আমার চ্যানেল ক্রিয়েট হবে এন্ড হলো আমরা এখানে কারেন্ট ফ্লো পাবো। সো এই যে স্টেটটা যেখানে হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ কম বা হলো লো ভিটি স্টেট, এটাকে আমরা নাম দেই হচ্ছে 1 হিসেবে, যে আমরা মানে এই স্টেটটা হলো আমার লজিক্যাল 1, যে আমরা খুবই মানে ভিজি খুব কম দিয়েও এখানে হচ্ছে কারেন্ট ফ্লো পাচ্ছে, এটা হলো 1। আচ্ছা, সো এই হচ্ছে যে আমার ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো আমরা যদি এখন এটা দেখি, এখানে হচ্ছে ওই ছবিটাই দেখানো হয়েছে যে লো ভিটি স্টেটে এখানে দেখো যে তোমার হচ্ছে যখন হচ্ছে যে এই মাঝখানের এটা হলো যে ওই ফেরো ইলেকট্রিক লেয়ার, এটা হলো ফেরো ইলেকট্রিক লেয়ার, উপরেরটা হচ্ছে গেট। সো যখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড গুলো এদিকে, তার মানে কি যে উপরে হচ্ছে প্লাস, এই জায়গায় হলো মাইনাস, তো এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে কি হবে, আমার প্লাস কে অ্যাট্রাক্ট করবে, মানে এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে লো,
এন্ড এখানে ইজিলি কারেন্ট ফ্লো হবে। বাট যদি উল্টা কেসটা হয় যে আমার হচ্ছে যে এইদিকে প্লাস নিচে প্লাস, তাহলে হচ্ছে প্লাস গুলাকে বিকর্ষণ করে এখানে হচ্ছে চ্যানেল ক্রিয়েট হওয়াটা ডিফিকাল্ট। সো এটা হলো হাই ভিটি স্টেট এন্ড এখানে হলো কোনো মানে কারেন্ট ফ্লো হচ্ছে হয় না আর কি। সো এটাই হচ্ছে গ্রাফ আকারে দেখানো হয়েছে যে যখন হচ্ছে আমার লো ভিটি স্টেট তখন হচ্ছে ভিআর মডুলাস হবে। সো ভিআর যখন ছোট তখনই হচ্ছে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, মানে থ্রেশহোল্ড ভোল্টেজটা এখানে কম। আর যখন হচ্ছে আমার হাই ভিটি স্টেট তখন হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি, মানে আমার ভিআর অনেক বেশি দেওয়া লাগবে কারেন্ট ফ্লো হওয়ার জন্য। সো এই হচ্ছে যে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন হচ্ছে আমরা এইটা ইউজ করে একটা হচ্ছে মেমোরি সেল বানানো দেখবো। সো এটা হচ্ছে সিম্পল জিনিস। এই বাম পাশে হচ্ছে যে একটা ক্যাপাসিটর, এই কি বলে নর্মাল ডির‍্যাম দেখানো হয়েছে, যেখানে যে আমরা ক্যাপাসিটর ইউজ করি আর হলো একটা ট্রানজিস্টর ইউজ করি। সো এটা হলো যে নর্মাল আমরা যে ডির‍্যাম দেখে আসছি এটা। আর এই পাশেরটা হচ্ছে আমার ফেরো ইলেকট্রিক মেমোরি ট্রানজিস্টর, যেখানে হচ্ছে আমরা ক্যাপাসিটর ইউজ করতেছি না। সো এটা কিন্তু হচ্ছে নন ভোলাটাইল। হ্যাঁ, সো এটা খেয়াল, আমরা এর আগে যতগুলা দেখছি সবগুলা কি ছিল ভোলাটাইল, মানে পাওয়ার অফ করলেই গায়েব। যেমন এখানে ক্যাপাসিটর ছিল, সো আমি যদি এখানে গ্রাউন্ড সরাই দিই বা পাওয়ার মানে না দিই তাহলে হচ্ছে যে মানে ক্যাপাসিটরের ভিতরের চার্জ হচ্ছে হারায় যাবে। আবার হচ্ছে যে এসর‍্যাম যেটা দেখছি আমরা, এসর‍্যাম এর ভিতরে কি ছিল, ইনভার্টার ছিল। এসর‍্যাম এর ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে এই যে ইনভার্টার আছে। তো ইনভার্টারের জন্য সাপ্লাই লাগবে, এই সাপ্লাই যদি আমরা বন্ধ করে দিই তাহলে ইনভার্টারের মানে এই যেখানে যে ল্যাস্ট করা 10 থাকে ওগুলো হচ্ছে হারায় যায়। সো হচ্ছে এগুলো ভোলাটাইল মেমোরি। আর এখন আমরা যেটা দেখতেছি ওটা হলো নন ভোলাটাইল, ওটা হলো যে আমার পাওয়ারের উপরে নির্ভর করে না, এটা হলো যে আমার ট্রানজিস্টরের স্ট্রাকচারের মধ্যে হলো জিনিসপত্র সেভ হয়ে থাকে। আচ্ছা, সো এখন হচ্ছে এটার ওয়ার্কিংটা দেখি যে রিড রাইট কিভাবে করে। সো এখানে হচ্ছে একটা কন্ট্রোল ট্রানজিস্টর ইউজ করা হয়েছে ওই যে আমার এনাবেল এর মতো আর কি। সো এটা হলো একটা ডিপ্লেশন টাইপ ট্রানজিস্টর। হ্যাঁ, এটা হচ্ছে ডিপ্লেশন টাইপ। সো ডিপ্লেশন টাইপ ট্রানজিস্টর কি, ডিপ্লেশন টাইপ ট্রানজিস্টরে আমরা যদি কোনো গেট বায়াস না দিই বা ভিজি যদি 0 হয় তাহলে এটা হচ্ছে অন থাকে, মানে বাই ডিফল্ট এটা হলো অন থাকে। আর আমরা যদি কোনো গেট বায়াস দিই তখন হচ্ছে এটা অফ হয়ে যায়। মানে আমরা নর্মাল যেসব ট্রানজিস্টর দেখে আসছি ওগুলো হচ্ছে সবই এনহ্যান্সমেন্ট টাইপ, যেখানে হচ্ছে ভিজি 0 দিলে অফ থাকে, ভিজি বাড়াইলে হচ্ছে অন হয়। আর ডিপ্লেশন টাইপটা হলো উল্টাটা আর কি, ভিজি 0 তে অন থাকে, ভিজি গ্রেটার দেন 0 হলে এটা হচ্ছে অফ হয়। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার ডিপ্লেশন টাইপ ট্রানজিস্টর। সো এখন দেখো আমরা যদি ইয়ে করতে চাই, যে সাপোজ আমি হচ্ছে এখানে একটা ভ্যালু মানে রাইট করব, আমার হচ্ছে যে এই ট্রানজিস্টরে কোনো একটা ভ্যালু রাইট করব। সো রাইট করার জন্য আমার কি করতে হবে, রাইট করার জন্য প্রথমে আমি হচ্ছে WL এ 0 দিব। সো WL এ 0 দিলে কি হবে, WL এ 0 দিলে হচ্ছে আমার এই পার্টটা এখন শর্টেড হয়ে গেল আর কি, যে এই ট্রানজিস্টরটা হচ্ছে অন হবে। আমরা জানি এটা যেহেতু ডিপ্লেশন টাইপ, সো 0 দিলে এটা হচ্ছে অন হয়। সো এই পার্টটা শর্টেড হয়ে গেল। দেন আমি যদি BL এ একটা বড় ভোল্টেজ দিই, BL এ বড় ভোল্টেজ দেওয়া মানে হচ্ছে গেটে বড় ভোল্টেজ দেওয়া। সো গেটে বড় ভোল্টেজ দিলে কি হয় আমরা এখানে দেখে আসছি, যে গেটে বড় ভোল্টেজ দিলে VTH হচ্ছে হাই হয়ে যায় বা হাই VTH স্টেটে চলে যায়, এন্ড এটাকে আমরা বলি হচ্ছে 0 স্টেট। সো 0 রাইট করার জন্য আমাদের কি করতে হবে, রাইট 0 করার জন্য হলো VWL এটা হলো 0 করা লাগবে, মানে এই পার্টটা শর্টেড করে আমার হচ্ছে VBL এ কি দিতে হবে, একটা হাই ভোল্টেজ দিতে হবে, তাহলে হচ্ছে আমরা এখানে 0 রাইট করতে পারবো। আর যদি আমাদের 1 রাইট করতে হয় তাহলে হচ্ছে উল্টাটা, যে আমার হচ্ছে কি দিতে হবে, একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, তাহলে হচ্ছে আমরা এখানে 1 রাইট করতে পারবো। সো এটা বেসিক্যালি হচ্ছে প্লাস দিয়ে আমরা যেটা করতেছি সেটা হলো হাই VTH স্টেট বানাচ্ছি, আর -20 দিয়ে যেটা করতেছি সেটা হলো লো VTH স্টেট করতেছি। দেন আমরা যখন রিড করতে চাবো, মানে আমরা তো রাইট করলাম, এখন ডাটাটা রিড করব কিভাবে। সো ডেটা রিড করার জন্য আমরা এখানে একটা ভোল্টেজ দিতেছি 15 বা একটা কিছু বড় ভোল্টেজ দিব, এখানে হচ্ছে 15 ভোল্ট দিব। এখানে 15 ভোল্ট দিলে যেটা হবে যে আমার এই পার্টটা কাট অফ, এই ট্রানজিস্টরটা কাট অফ, এখানে কি ভোল্টেজ আছে ওটা ম্যাটার করতেছে না। সো এটা হচ্ছে কাট অফ। সো এটা যদি কাট অফ থাকে তাহলে আমরা বলতে পারি যে এই নোডের ভোল্টেজটা খুবই সামান্য বা লো, এইটা এই নোডের ভোল্টেজটাকে সাপোজ এই ভিজি কে খুবই সামান্য বা 0-র খুবই কাছাকাছি বলতে পারি, যে খুবই ছোট। হ্যাঁ, সো খুবই ছোট যদি ভোল্টেজ হয় আর এখানে হচ্ছে 15 ভোল্ট আসতেছে, তাহলে দেখো যে আমার যদি এখানে ইয়ে থাকে, যে আমার যদি এটা লো ভিটি স্টেট হয়ে থাকে, যে আমার যদি 1 এখানে আমি রাইট করে থাকি, 1 রাইট করা মানে কি লো ভিটি স্টেট। লো ভিটি স্টেট মানে কি, এখন হচ্ছে এখানে যদি ভিজি 0 হয় বা ভিজি যদি কমও হয় তাহলে আমার কি হবে, এখানে একটা কারেন্ট ফ্লো পাবো। সো রিড করার সময় আমার দেখতে হবে আমি এই পাথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো পাচ্ছি কিনা। আমি যদি এই পাথে কারেন্ট ফ্লো পাই তাহলে আমার বুঝতে হবে যে আমার 1 ইয়ে করা ছিল, রাইট করা ছিল। আর যদি হচ্ছে আমি কোনো কারেন্ট ফ্লো না পাই, কারেন্ট ফ্লো পাবো না কখন, যদি আমার এটা এই হাই VTH স্টেটে থাকে, তার মানে আমি তখন
এখানে কোনো কারেন্ট ফ্লো পাবো না, কারণ এখানে হচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজ অনেক বেশি বেড়ে গেছে, এখানে চ্যানেল ক্রিয়েট হয় নাই। সো কারেন্ট ফ্লো যদি না পাই তখন আমি ওটাকে ইন্টারপ্রেট করব হচ্ছে যে জিরো হিসেবে। সো রিড করার সময় আমার দেখতে হবে যে এখানে আমি কারেন্ট ফ্লো পাচ্ছি কিনা। যদি কারেন্ট ফ্লো পাই এর মানে হলো লো ভিটিএইচ স্টেট, বা হচ্ছে আমি 1 লিখে রাখছিলাম এখানে, বা এখানে ডেটাটা স্টোর ছিল হলো 1। আর যদি কারেন্ট না পাই তাহলে হচ্ছে এখানে 0 ছিল। সো এইভাবে হচ্ছে এটা আর কি কাজ করে। সো আমি যা যা বললাম এখানে এই যে ছবিগুলা দিয়ে দেখানো হয়েছে, এই তোমার ইলেকট্রিক ফিল্ড গুলা কিভাবে হচ্ছে যে জিনিসপত্র হয় আর কি, ওগুলাই হচ্ছে দেখানো হয়েছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের ফেরো ইলেকট্রিক